শীতের আগেই রাজধানীর বাসা বাড়ি ও শিল্পে তীব্র গ্যাস সংকট। এলপিজির বাজার বাড়াতে পরিকল্পিতভাবে গ্রাহককে বঞ্চিত করার অভিযোগ। জুলাই সনদের চূড়ান্ত কপি আজ পাঠানো হচ্ছে দলগুলোকে, সবাই স্বাক্ষর করবে কিনা এখনো নিশ্চিত নয়। চাকরি জাতীয়করণ ও পুলিশি হামলার প্রতিবাদে আজ এমপি ও শিক্ষকদের মার্চ টু সচিবালয়। সারা দেশে কর্মবিরতিতে বন্ধ ক্লাস পরীক্ষা। রাজধানীর কলা বাগানে ফ্রিজ থেকে গৃহিণীর লাশ উদ্ধার। দাম্পত্য কলহের জেরে হত্যাকাণ্ড, অভিযুক্ত স্বামী পলাতক। এবং ৩ যুগ পর কাল চাকসু নির্বাচন, ভোট আয়োজনে চলছে প্রস্তুতি। প্রচারণার শেষ দিনেও আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল ও শিবিরের। স্বাগত। এখন বাণিজ্যে শুনছিলেন শিরোনাম, আর সঙ্গে আছেই গালিব ইবনে রিয়াজ। শীত মৌসুম আসার আগেই তীব্র গ্যাস সংকটে বাসা বাড়িতে জ্বলছে না চুলা। রাজধানীর অনেক এলাকায় গ্যাসের সংকট রূপ নিয়েছে স্থায়ী সমস্যায়। একই চিত্র শিল্প কারখানাগুলোতেও বাধ্য হয়ে বিকল্প পথে খুঁজছেন ব্যবসায়ীরা। সংকট মোকাবেলায় কোনো সদুত্তর নেই তিতাসের কাছেও। বিশেষজ্ঞরা বলছেন, এলপিজির বাজার সম্প্রসারণে বাসাবাড়িকে পরিকল্পিতভাবে ন্যায্য গ্যাস প্রাপ্তি থেকে বঞ্চিত করছে সরকার। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। মোহাম্মদপুরের বাসিন্দা আশরাফুন নিহার প্রতিদিন সকালে নাস্তা তৈরি করাই তার জন্য চ্যালেঞ্জ। সন্তানের টিফিন পর্যন্ত দেয়া কঠিন হয়ে পড়ে। কেবল সকাল নয়, দিনের অধিকাংশ সময়ই থাকে না গ্যাস। বেবির নাস্তা, হাজবেন্ডের ব্রেকফাস্ট, টিফিন, এত কিছু হয়ই না। 7:30টার ভেতরে দেখা যাচ্ছে গ্যাস এত লো হয়ে যাচ্ছে, দুপুরের রান্নার কথা তো চিন্তাই করতে পারি না। রাজধানীর উত্তরখান, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর, ভাটারা, রামপুরা, বনশ্রী, তেজগাঁও, শাহজাহানপুর এবং পুরান ঢাকার অধিকাংশ এলাকায় চলছে গ্যাসের চরম সংকট। ফলে একদিকে যেমন গ্রাহকদের খরচ বাড়ছে, তেমনি ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক জনজীবন। গ্যাস থাকেই না বলতে গেলে, কিন্তু বিল তো ঠিকই দিতেছি। এই যে বিল এখানে দেওয়া, টাকা দেওয়া, বাড়ি থেকে আবার খাবার দাবার কিনে আনা, আয় থেকে ব্যয় বেশি চলে যাচ্ছে। আমরা তো সকালে অফিসে যাই, গ্যাসের জন্য রান্না করা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না, ঠিক মতো নিয়ে যেতে পারি না। যে একটু আগে আসলো তাও অল্প গ্যাস। সকাল গড়িয়ে সন্ধ্যা, কিছুক্ষণ আগে মাত্র এসেছে গ্যাস, তবুও জ্বলছে মিটমিট করে। বাসাবাড়ির এই সংকট উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সবখানেই বিদ্যমান। এখন প্রশ্ন হচ্ছে, বাসাবাড়ির এই গ্যাসের সংকট সংক্রমিত হয়েছে কি শিল্পের কারখানাগুলোতেও? শিল্প খাতে গ্যাসের সংকট বহু পুরনো। রাজধানী ঢাকা থেকে শুরু করে গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া, ভালুকা, নরসিংদী, মুন্সিগঞ্জ সহ সব প্রধান শিল্প অঞ্চলেই কমে গেছে গ্যাস সরবরাহ। এতে পোশাক শিল্প, সিরামিক, সিমেন্ট খাতের মতো গ্যাস নির্ভরশীল খাতগুলোই কমেছে উৎপাদন। পরিস্থিতি সামাল দিতে অনেক ব্যবসায়ী এখন বাধ্য হয়ে ঝুঁকছেন বিকল্প জ্বালানির দিকে। যে ধরনের সংকট এখন দেখা যাচ্ছে গ্যাসে, সেখানে আমরা দেখছি যে অর্ডার ডেলিভারি ইন টাইম দিতে পারছে না। এখনই চিন্তা করতে হবে যে গ্যাসের অল্টারনেটিভ যে সমস্ত সোর্সগুলো রয়েছে, সেই সোর্সগুলোকে ডেভেলপ করা। অলরেডি 2টি প্রজেক্টে আমি গ্যাস বয়লার থেকে জুট বয়লারে ট্রান্সফার করেছি, যেটা হচ্ছে যে আমি ন্যাচারাল গ্যাস আর ইউজ করছি না। এই জন্য করছি না কারণ যে সময়টা গ্যাস থাকে না, সেই সময়টা আমাদেরকে সিলিন্ডার দিয়ে ফ্যাক্টরি রান করতে হয়, সিলিন্ডার গ্যাস দিয়ে, এবং সেটা আমাদের জন্য ব্যয়বহুল প্লাস রিস্ক। বিদ্যুৎ ও শিল্প খাতে গ্যাসের সংকট সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্তে কমানো হচ্ছে বাসাবাড়িতে গ্যাস সরবরাহের হার, বলছে তিতাস। এদিকে স্বল্প জনবল নিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাও কার্যকরভাবে সম্ভব হচ্ছে না বলে জানায় বিতরণ প্রতিষ্ঠানটি। সাপ্লাই আমাদের একটু কম এখন এই মুহূর্তে, কারণ এলএনজি বেসড আমাদের এখন অনেকটা হয়ে যাচ্ছে। 35%-এর মতো আমরা এলএনজি ইম্পোর্ট করে আমরা চালাচ্ছি। তো সেক্ষেত্রে সরকারের যে এলএনজি আমদানির যে নীতিমালা বা যে প্ল্যান, সে অনুযায়ী যখন বিদ্যুতের ডিমান্ডটা খুব বেশি থাকে গরমকালে, তখন এলএনজির পরিমাণটা একটু বৃদ্ধি আনে সরকার। তো সারা বছরে টোটাল যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন যে আনা হয় তা কিন্তু না, কিছুটা কম এলএনজি আনা হচ্ছে। শীতকালে বিদ্যুতের ডিমান্ডটা কমে যাচ্ছে। এই জন্য বাসাবাড়িতে যদি আমাকে ফুললি দিতে হয় গ্যাস, তাহলে আমাকে অন্য যে প্রায়োরিটি সেক্টর যেটা আছে, প্রথম প্রায়োরিটি বিদ্যুৎ, সার, ইন্ডাস্ট্রি, এগুলোতে কমিয়ে দিতে হবে।
এই ক্ষেত্রে সরকারের কিছু ডিসিশনের বিষয় আছে। ঢাকার আমার ডিমান্ড হলো 150-60 মিলিয়ন গ্যাস দিলে আমার যে বৈধ কাস্টমার আছে কোনো সমস্যা নেই, আমি 170-80 দিয়েও কভার করতে পারছি না, কারণ কি সব অবৈধ নিচ্ছে সরকার। বাসাবাড়িতে গ্যাস না দিয়ে মাস শেষে টাকা নেওয়া মানবাধিকারের চরম লুণ্ঠন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। অভিযোগ করেন এলপিজির বাজার সম্প্রসারণই তাদের মূল লক্ষ্য। এই সেক্টরে গ্যাসের ব্যবসা অর্থাৎ এলএনজির ব্যবসা তৈরি করার জন্য যারা ইম্পোর্টার তারা উঠে পড়ে লেগেছে। একদিকে গ্যাস দিচ্ছে না, আরেকদিকে তারা ফুল পয়সা নিচ্ছে। এর থেকে অবিচার আর কি করতে পারে? এটাকে চরম লুণ্ঠন ছাড়া কি বলা যায়? তাদেরকে সব মাজায় দড়ি বেঁধে নিয়ে আসা উচিত এই সমস্ত কর্মকর্তা কর্মচারীরা যারা এসব কথাবার্তা বলে। সরকারকে ব্যবসা করার নীতি থেকে সরে এসে জ্বালানিকে সেবা খাত হিসেবে ব্যবহার করার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। সার কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশনের প্রস্তাবিত 150% দাম বৃদ্ধিকে ভুল নীতি আখ্যা দেন তিনি। যখন সারের দাম বেড়ে যাবে তখন খাদ্য উৎপাদন কোত্থেকে হবে? আর খাদ্য উৎপাদন না হলে খাদ্যও কি সরকার আমদানি করে নিয়ে আসবে? এই প্রক্রিয়ায় সরকার তো খাদ্য সংকটে ফেলবে, সারা জনগণকে দুর্ভিক্ষ ডেকে আনবে। দেশে দৈনিক গ্যাসের চাহিদা অন্তত 420 কোটি ঘনফুট। তবে এলএনজি সহ বর্তমানে সরবরাহ হচ্ছে দিনে 250 থেকে 270 কোটি ঘনফুট। ফলে প্রতিদিন 150 থেকে 170 কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি থেকেই যায়। মাহবুব হাসান রিপন, এখন ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আজ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হচ্ছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি। তবে এতে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে কোনো সুপারিশ থাকছে না। কমিশন জানিয়েছে এই সংক্রান্ত প্রস্তাব পরে অন্তর্বর্তী সরকার ও দলগুলোর কাছে আলাদাভাবে দেয়া হবে। আগামী শুক্রবার সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। ইতিমধ্যে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এই আয়োজনে জাতীয় ঐকমত্য কমিশনকে সহায়তা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। 30টি রাজনৈতিক দল ও জোটকে সইয়ের আমন্ত্রণ জানানো হয়েছে, তবে সব দল শেষ পর্যন্ত সই করবে কিনা তা এখনও নিশ্চিত নয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গঠিত 6টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রস্তুত হয়েছে জুলাই জাতীয় সনদ। 2 দফা আলোচনায় 84টি সংস্কার প্রস্তাবে ঐক্যমতে পৌঁছেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর কলাবাগানে সোমবার রাতে একটি বাসার ডিপ ফ্রিজ থেকে তাসলিমা আক্তার নামের এক গৃহিণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, দাম্পত্য কলহের জেরে তাসলিমাকে তার স্বামী নজরুল ইসলাম মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেন। নিহতের বড় কন্যা নাজিমা আক্তার জানান, তার বাবা নজরুল ইসলাম প্রায়ই মাদকাসক্ত থাকতেন এবং মায়ের ওপর নির্যাতন চালাতেন। সম্প্রতি স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করতেন অভিযুক্ত নজরুল ইসলাম, যা নিয়ে এই ঝগড়া। কলাবাগান থানার ওসি ফজলে আশিক বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ কলাবাগানের বাসায় এসে দরজা ভেঙে ডিপ ফ্রিজ থেকে মুখ বাঁধা অবস্থায় তাসলিমার মরদেহ উদ্ধার করে। পলাতক রয়েছে অভিযুক্ত নজরুল ইসলাম। ঘটনার পর কলাবাগান থানা পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। আমরা ধারণা করছি যে তাকে জখম করেই তাকে হত্যা করে ফ্রিজে লাশ রাখা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। অভিযান অলরেডি আমাদের টিম কাজ করছে। আমরা যত দ্রুত সম্ভব তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন এমপিও শিক্ষকরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ ও কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। শুরুতেই হারুন, জানতে চাই যে গতকালকে তো শিক্ষার্থীরা স্কুলে এসেছিলেন, আজকে কি তারা উপস্থিত হয়েছেন এবং শিক্ষকরা তাদের কর্মসূচি নিয়ে কি বলছেন? কবে নাগাদ আসলে এই কর্মসূচি তারা প্রত্যাহার করতে পারেন? গালিব, ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলা, নির্যাতন এবং মারধরের প্রতিবাদ এবং শিক্ষকদের যে দাবি রয়েছে 1500 টাকা চিকিৎসা ভাতা, শতকরা 20 ভাগ বাড়ি ভাড়া এবং শতভাগ বোনাসের যে দাবিগুলো রয়েছে,
সেই দাবিতে কিন্তু আজকেও কর্মবিরতি পালন করছে ময়মনসিংহ অঞ্চলের যারা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। এবং আমরা আছি এই মুহূর্তে ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে। এখানেও আমরা দেখছি যে আসলে এই সময়টাতে কিন্তু একেবারে জমজমাট থাকতো ক্লাসগুলো, প্রতিটি ক্লাসেই ক্লাস থাকতো, কিন্তু এখন কিন্তু আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে। দু একজন শিক্ষার্থী এমনিতেই আসছেন যারা ক্লাস নেই, শুধু স্কুলে ঘোরার জন্য এসেছেন। একেবারে সবগুলো ক্লাসরুম ফাঁকা, কোনো কোলাহল নেই, একেবারে নির্জীব বলা যায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি। অথচ এখানে প্রচুর শিক্ষার্থী রয়েছে, সবসময় শিক্ষার্থীরা ক্লাসরুমে থাকতো, ক্লাস হতো। তবে শিক্ষকরা কিন্তু যথারীতি এসেছেন এবং শিক্ষকরা আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে অডিটোরিয়াম রয়েছে, সেই তাদের যে মিলনায়তন রয়েছে সেই মিলনায়তনে কিন্তু শিক্ষকরা অবস্থান করছেন এবং তারা সকাল থেকেই এসেছেন। স্কুলের যে নির্ধারিত সময় রয়েছে সেই নির্ধারিত সময়েই তারা কিন্তু স্কুলে এসেছেন, কিন্তু ক্লাসে যাননি। তারা তাদের যে মিলনায়তন রয়েছে বা তাদের যে অবস্থান করার কক্ষ রয়েছে সেখানেই তারা কিন্তু অবস্থান করছেন। আমরা শিক্ষকদের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলেছেন যে দীর্ঘদিন যাবতীয় একটি যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকেও সেই দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল, তারপরেও সেই দাবি মেনে নেওয়া হয়নি। বিশেষ করে বাড়ি ভাড়ার বিষয়ে বা চিকিৎসা ভাতার বিষয় এবং শতভাগ বোনাস, এই যে দাবিগুলো সেগুলো কিন্তু মানা হয়নি, যার কারণে শিক্ষকরা ঢাকায় আন্দোলনে ছিলেন। সেই আন্দোলনে পুলিশি হামলা, নির্যাতন এবং মারধর করার ঘটনা ঘটে এবং এর প্রতিবাদে কিন্তু গতকাল থেকেই সারা দেশের এমপিওভুক্ত বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, সবগুলোতেই একযোগে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এবং আমরা দেখেছি গতকালকে ময়মনসিংহ অঞ্চলের যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিছু ক্লাস হয়েছে, শিক্ষার্থীদের উপস্থিতি ছিল, কিন্তু আজকে একেবারেই শিক্ষার্থী শূন্য। শিক্ষার্থীরা কিন্তু আজকে স্কুলে আসেনি, কলেজ মাদ্রাসায় আসেনি এবং শিক্ষকরাও কিন্তু শতভাগ কর্মবিরতি পালন করছেন এবং কেন্দ্রীয় যে কর্মসূচি রয়েছে সর্বাত্মক কর্মবিরতি, সেটি কিন্তু আজকে শিক্ষকরা পালন করছেন। এবং শিক্ষকরা যেটি বলছেন, তাদের যে যৌক্তিক দাবি, সেই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই যে আন্দোলন কর্মসূচিতে রয়েছেন সেটিতেই থাকবেন এবং তারা আশা করছেন যে সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে দ্রুতই এ বিষয়ে সমাধান করবেন। এবং শিক্ষকরাও কিন্তু ক্লাসে যেতে চান, তারা এই যে কর্মবিরতি পালন করছেন এটি কিন্তু তারা চান না, কিন্তু তাদের যে যৌক্তিক দাবি, সেই দাবি যদি মানা না হয় আসলে এখন আর তাদের কিছুই করার নেই। সেই দাবি না মানা পর্যন্ত তারা ক্লাসে ফিরে যাবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা খবর নিয়েছি, আমরা এখন যে স্কুলটিতে আছি এটি ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়। এছাড়াও ময়মনসিংহ শহর, জেলার যে অন্যান্য বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠান রয়েছে সবগুলোতেই কিন্তু আজকে সর্বাত্মক কর্মবিরতি পালিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। কুষ্টিয়া থেকে যুক্ত আছেন মেজবাউদ্দিন পলাশ, তার কাছ থেকে জেনে নেব সেখানকার পরিস্থিতি। পলাশ, দাবি আদায় আসলে শিক্ষকরা আসলে কতটুকু আশাবাদী? শিক্ষকরা বলছেন যে এই দাবি কিন্তু না মানা হলে তারা কিন্তু যে ক্লাসে ফিরবেন না, এতে কিন্তু যে শিক্ষা কার্যক্রম কিন্তু বেশ ব্যাহত হচ্ছে। আমরা দেখেছি, আমি ঘড়ির কাঁটায় এখন আসলে যে 10টা বেজে 14 মিনিট, আমি দেখেছি যে এখানে কিন্তু শিক্ষার্থীরা এসেছেন, তবে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসেছেন, কিন্তু যে ক্লাস এবং যে পরীক্ষা সহ যে শিক্ষা কার্যক্রম সেটি কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি। এবং এই সময় কিন্তু এই ক্লাস এবং যে ক্লাস পরীক্ষা সেটি কিন্তু চালু থাকলেও কিন্তু এই সময় কিন্তু চালু হয়নি। এবং আমরা দেখেছি যে বিদ্যালয়ে কিন্তু শিক্ষকরা এসেছেন, তাদের যে অফিস কক্ষ রয়েছেন সেখানে তারা বসে তারা যে এই আন্দোলনের ব্যাপারে ঢাকাতে তাদের যে সহকর্মীরা রয়েছেন তাদের বিষয় নিয়ে তারা খোঁজখবর নিচ্ছেন। তারা বলছেন যে এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত আসলে সরকার মেনে নেবে তার আগে কিন্তু তারা ক্লাসে ফিরবেন না। এবং তারা বলছেন যে তাদের যে চিকিৎসা সহ যে তাদের যে বাড়ি ভাড়া এবং যে উৎসব ভাতা, যে তারা 3 দফা দাবিতে কিন্তু তারা এই যে কর্মসূচি পালন করছেন। আমি এই নিয়ে কথা বলেছি কুষ্টিয়ার যে জেলা শিক্ষা অফিসার, যে মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে এইরকম একটি বিষয় তারা যখন এরকম পালন করছেন, তারাও আসলে তাদের যে শিক্ষকদের যে দাবিগুলো তারা কিন্তু সরকারের কাছে কিন্তু তারা যে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে তারা কিন্তু জানাচ্ছেন এরকম একটা বিষয়। এবং কিছুদের এটা আসলে সমাধানের যে বিষয়টি সেটি আসলে যে শিক্ষক নেতৃবৃন্দ এবং যে মন্ত্রণালয় থেকে
নির্দেশনা আসার পরে কিন্তু এটি আসলে তারা বলতে পারবেন যে কবে নাগাদ আসলে তারা ক্লাসে ফিরবেন। আমি শিক্ষার্থীরা বলছেন যে তারা কিন্তু বেশ তারা বলছেন যে তাদের শিক্ষা কার্যক্রম সামনে, তাদের পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাগুলো কিন্তু না হওয়ার কারণে কিন্তু বেশ তারা বিপাকে পড়েছেন। এমনটি চিত্র ছিল কুষ্টিয়াতে। এই ছিল আমার কাছে গালিব। এমপিভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন এমপি ও শিক্ষকরা। তা নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এক নেতাকে বহিষ্কারের মধ্য দিয়ে কোন্দল স্পষ্ট হয়ে উঠেছে ছাত্রদলে। শুধু তাই নয়, প্রচারণার পুরো সময়টাতেও অনেক নেতাই ছিলেন নিষ্ক্রিয়। ফলে প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সাথে পাল্লা দিয়ে বিজয় ছিনিয়ে আনার ব্যাপারে সংগঠনের ভেতরেই তৈরি হয়েছে সংশয়। যদিও ছাত্রদল নেতারা কোন্দলের কথা অস্বীকার করছেন। অন্যদিকে নিজস্ব কৌশল ও পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন করে জয়ের ব্যাপারে আশাবাদী ছাত্র শিবির। আরও জানাচ্ছেন শোয়েব রহমান। প্রতিষ্ঠার পর 6 দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মোটে 6 বার। এর মধ্যে 1981 সালের নির্বাচনে ভিপিজিএস উভয় পদেই জয়লাভ করে ইসলামী ছাত্র শিবির। অন্যদিকে সম্প্রতি ডাকসু ও জাকসুতে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি ছাত্রদল। তাই 36 বছর পর চাকসুর এই নির্বাচন ছাত্রদলের জন্য কঠিন এক পরীক্ষাই বলা চলে। চাকসু নির্বাচন ঘিরে এরই মাঝে ছাত্রদলের কোন্দল স্পষ্ট হয়েছে। দলের সমর্থন না পেয়ে হতাশ হয়েছেন বহু প্রার্থী। নির্বাচনী মাঠেও তাদের নেই তেমন সক্রিয়তা। অন্যদিকে 5 সদস্যের কমিটির এক সিনিয়র সহসভাপতিকে 12 অক্টোবর আজীবনের জন্য বহিষ্কার করা হয়। অভিযোগ, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জন্য কাজ করেছেন তিনি। যদিও দলে বিবাদ নেই বলে দাবি ছাত্রদল মনোনীত প্রার্থীর। গণতন্ত্রের বাইরে যে হয়তো এখন পর্যন্ত ছাত্রদলের ওইভাবে কেউ বিদ্রোহ নির্বাচন করতেছে না। তো আর যারা করছিল তারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিয়েছে এবং তারা প্রচারণা আমাদেরকে সর্বোচ্চভাবে আমাদের পাশে আসছে। ছাত্রদলের সূত্র বলছে, প্রার্থী বাছাই থেকেই দলে মতবিরোধ তৈরি হয়। তবে প্রচারণায় ঐক্যবদ্ধ থাকার সর্বোচ্চ চেষ্টা করেছেন সিনিয়র নেতারা। তাদের অভিযোগ, প্রশাসন একরোখা আচরণ করছে এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা কিছু শিক্ষক শিবিরপন্থী। ফলে লড়াইটা অনেকটা প্রশাসনের সাথেও। এই প্রশাসন আসলে একটি পক্ষের দিকে চলে যায় আমরা দেখেছি। সেটার পরিপ্রেক্ষিতে হলগুলোতে সেই পক্ষের মানুষগুলো দায়িত্ব পায় এবং তাদের মানুষগুলোকে সুবিধা দেওয়ার বিষয়ে আমরা জানতে পেরেছি এবং সেই সুবিধার বিষয়গুলো আসলে এতদিন ধরে গোপনে ছিল, কিন্তু এখন আস্তে আস্তে ধীরে সেগুলো আমরা কিছুটা জানতে পারছি। নির্বাচনে ছাত্রদল ও ছাত্র শিবিরের প্রার্থীদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে গুঞ্জন রয়েছে। তবে শিবিরের পরিস্থিতি অনেকটাই সুশৃঙ্খল বলে দাবি সংগঠনটির। দলের হাইকমান্ডের সিদ্ধান্তে প্রার্থিতা নির্ধারণ হয়েছে, নেই কোনো অসন্তোষ। প্রচারণায়ও নিজেরা কৌশলী ও সংগঠিত বলে দাবি শিবিরের। আমাদের শিক্ষার্থী ভাই বোনদের হয়তো নিরবিচ্ছিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন কটেজ ম্যাচ থাকার কারণে তাদের কাছে পৌঁছতে পারেনি। আমাদের স্ট্র্যাটেজির সবচেয়ে বড় জায়গা ছিল যে আমরা চেষ্টা করেছি যে কোনো ব্যক্তির হাত দিয়ে নয়, বরঞ্চ আমাদের নিজেদের লিফলেটটা আমরা যেন নিজেই আমার ভোটার যে ভাই এবং বোনটি রয়েছে তার কাছে আমরা পৌঁছাতে পারি। কাল বুধবার অনুষ্ঠিত হবে 7ম চাকসু নির্বাচন, যেখানে প্রায় 27,500 শিক্ষার্থী ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। 36 বছরের অপেক্ষা শেষে কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে 7ম চাকসু নির্বাচন। ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এদিকে চাকসু নির্বাচনের প্রচারের শেষ দিন আজ। শিবির ও ছাত্রদল প্যানেলের বিরুদ্ধে উঠেছে নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগ। এনে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। শুরুতেই শোয়েব, সুষ্ঠু ভোট আয়োজনে প্রশাসনের প্রস্তুতি কেমন জানাবেন, আর ক্যাম্পাসে এখন কেমন পরিস্থিতি বিরাজ করছে? গালিব, ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক। ক্যাম্পাসের প্রচারণা আজকে চলছে না
এবং আমরা দেখেছি গতকাল রাতেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো ক্যাম্পাস টহল দিয়েছেন, রেকি করেছেন এবং আগামীকাল যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে প্রায় 1200 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। এর মধ্যে পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি এপিবিএন এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু কাজ করবেন। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারাও কিন্তু দায়িত্ব পালন করবেন এবং সেই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বা স্বচ্ছভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে কিন্তু সম্পন্ন হয়েছে। ব্যালট পেপার প্রস্তুতের কাজ শেষ হয়েছে এবং স্বচ্ছ ব্যালট বাক্স, যেটি শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিল, সেই স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থাও নির্বাচন কমিশন করেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যালট পেপার নিয়ে একটি বিতর্ক ওঠার পর থেকেই ব্যালট পেপার নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু নানান ধরনের পরামর্শ দিয়েছিলেন এবং সর্বশেষ নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটি হলো যে ব্যালট পেপারে যে সকল ভোট কাস্টিং হবে না বা যে সকল ভোটার অনুপস্থিত থাকবেন তাদের সেই ব্যালট পেপারগুলো সিলগালা করে সংরক্ষণ করা হবে নির্বাচন কমিশন অফিসে এবং একই সাথে প্রতিটি ব্যালট পেপারে কিন্তু আলাদা করে কোড নাম্বার থাকবে এবং সেই কোড নাম্বারের মাধ্যমে যদি কোনো অভিযোগ ওঠে সেক্ষেত্রে তারা সহজেই কিন্তু শনাক্ত করতে পারবেন যে ব্যালট পেপারটি আসল কি নকল। এবং এর বাইরে যদি বলি যে ওএমআর পদ্ধতিতে ব্যালট পেপার ছাপানো হয়েছে এবং সেই ওএমআর পদ্ধতির ব্যালট পেপার গণনার ক্ষেত্রে কিন্তু 2 ধাপে গণনা করা হবে। যেখান থেকে ওএমআর রিডার মেশিন আনা হয়েছে সেই কোম্পানিটি বা সেই প্রতিষ্ঠানটি প্রথমে ব্যালট পেপারটি যাচাই বাছাই করবে, ফলাফল শনাক্ত করবেন এবং এরপরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল তারাও কিন্তু নিজস্ব পদ্ধতিতে সেই ওএমআরটি ফলাফল যাচাই করবেন এবং দুটো ফলাফল যদি মিলে যায় সেক্ষেত্রে তারা সেটিকে চূড়ান্ত ফলাফল হিসেবে ধরে নেবেন এবং এটি করা হচ্ছে মূলত স্বচ্ছতার জন্য। এবং এর বাইরে যদি বলি যে ভোট কেন্দ্রের অবস্থা, ভোট কেন্দ্রের 5টি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, 5টি অনুষদ ভবনকে ভোট কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেই ভোট কেন্দ্রে 60টি কক্ষ থাকবে। 60টি কক্ষে প্রায় 700 গোপন কক্ষ থাকবে এবং সেই গোপন কক্ষে ভোটাররা ভোট প্রদান করবেন। এর বাইরে ভোট গ্রহণ এবং এর বাইরে ভোট গণনা, এই কার্যক্রমগুলো কিন্তু সরাসরি সিসি ক্যামেরায় দেখানো হবে, বড় পর্দায় দেখানো হবে এবং বড় পর্দায় যাতে নিরবিচ্ছিন্নভাবে দেখানো যায় সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ এবং সেই সাথে জেনারেটর, এই ধরনের ব্যবস্থাগুলো কিন্তু নির্বাচন কমিশন রাখছেন এবং তারা প্রত্যাশা করছেন যত দ্রুত সম্ভব তারা সেই নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারবেন। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। গালিব, এবার রাকসুর নির্বাচনের খবর জানতে চাই, সেখানে আছেন রাকিবুল হাসান। রাকিব, আজকে তো রাকসুতে নির্বাচনের প্রচারণার শেষ দিন। ইতিপূর্বে আমরা ভিন্ন ভিন্ন ধরনের প্রচারণার চিত্র দেখেছি রাকসুতে। আজকে কি কোনো ভিন্ন এমন কিছু হতে পারে কিনা, কিংবা সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন? গালিব, একেবারেই হতেই পারে। গতকাল থেকে আমরা দেখছিলাম যে আসলে নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে, আপনি জানেন যে একবার নির্বাচন পিছিয়েছে, সে কারণে একটা দীর্ঘ সময় পেয়েছে প্রার্থীরা, প্রায় 1 মাসের মতো। তো সেই জায়গা থেকে আসলে শেষ মুহূর্তে যে প্রচারণা, সেখানে আমরা প্রার্থীদেরকে তাদের প্রচারণায় নতুনত্ব রাখতে দেখেছি। বিভিন্ন সময় গান বাজনা করে, বাদ্যবাজনা, কখনো বা রাজা বাদশার সাজে। তো আজকেও আমরা এখন আমাদের কানে আওয়াজ আসছে, দূরে কোথাও নিশ্চয়ই বাদ্যবাজনা বাজিয়ে তারা প্রচারণা চালাচ্ছেন। আমরা একটু ক্যামেরার সামনে যেটি দেখতে পাচ্ছি এখন, সেটি মূলত তারা তাদের যে লিফলেট সেটি আসলে বিতরণ করছেন এবং এই লিফলেট বিতরণ করে তারা তাদের যে প্রার্থী নম্বর বা হচ্ছে ব্যালট নম্বর সেইটি আসলে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। এবং সকাল থেকে আমরা দেখছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা যখন, আজকে তো শেষ দিন ক্লাসের, তো সেই ক্ষেত্রে ক্লাস করতে যারা আসছিলেন তাদেরকে আসলে লিফলেট বিতরণ করা, তাদের কাছ থেকে দোয়া চাওয়া এবং তাদের কাছ থেকে বারবার বলা যে হচ্ছে আসলে তারা যেন তাদেরকে ভোটটি দেয়। তো এইরকম ভোট প্রার্থনা আমরা প্রত্যেকটি করে দেখছি এবং আজকে অন্যান্য দিনের তুলনায় প্রার্থীদের যেমন উপস্থিতি ছিল, আজকে কিন্তু ক্যাম্পাসমুখী সকলে, বাইরে কেউ নেই, হলগুলোনে কেউ নেই এবং মেস পাড়াতে কেউ নেই, সবাই ক্যাম্পাসে বিভিন্ন প্রাঙ্গণে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে এবং প্রত্যেকটি জায়গাতেই লক্ষ্য করছি আমরা একটি মাত্র শিক্ষার্থীকেও তারা কিন্তু ছাড় দিচ্ছেন না, প্রত্যেক ভোটারের কাছে যাচ্ছেন। আপনি জানেন যে প্রায় 28,000-এর বেশি ভোটার, তাদের প্রত্যেকের কাছে যাওয়াটা আসলে খানিকটা দুরূহ। গতকাল থেকে আমরা দেখেছি এই ক্ষেত্রে তো উজ্জ্বল করছেন শিক্ষার্থীরা এবং তারা কিন্তু প্রত্যেকের কাছে যাচ্ছেন, নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন এবং বলছেন আজকে একেবারে রাত্রি 12টা পর্যন্ত যেহেতু শেষ সময়, তারা এই সময়টিকে কাজে লাগাতে চান এবং শেষ মুহূর্তে আসলে যারা এটিকে কাজে লাগাতে পারবেন তারা আসলে এই বিষয়টিতে আত্মবিশ্বাসী হবেন বলছেন। এবং
কিছুক্ষণ আগে আমরা ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী আবিদ তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে গতকাল রাতে যে ছাত্র শিবির এবং ছাত্রদল তাদের যে হচ্ছে আসলে পাল্টাপাল্টি অভিযোগ ছিল, সেটিকে আসলে তিনি বলছেন যে সবাই নিজেরাই, তাদের বড় ভাই ছোট ভাই এবং সবাই আসলে রাবিয়ান, সবকিছু মিলিয়ে নির্বাচনটিকে সামনের দিনে অনুষ্ঠিত করতেই ৩৫ বছর পরে যে নির্বাচন হচ্ছে সেটি অনুষ্ঠিত হোক এবং সুষ্ঠু একটি রাকসু এই বিশ্ববিদ্যালয় পাক, সেই প্রত্যাশায় সকলের। তো গালিব, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রচারণা আমার কাছে সর্বশেষ খবর। রাকসু এবং চাকসু নির্বাচনের খবর জানছিলাম দুই সহকর্মীর কাছ থেকে। সেবা গ্রহীতা ও ব্যবসায়ীদের বিরোধিতার মধ্যেও আজ থেকে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবা খাতে বর্ধিত মাশুল কার্যকর করছে কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, কোন সেবায় কি পরিমাণ মাশুল বাড়ছে আর এতে খরচ কেমন বাড়বে? আর এই যে মাশুল বাড়লো এবং যেটা আজ থেকে কার্যকর হলো, ব্যবসায়ীরা কি সেটি দিচ্ছেন নাকি তারা কোনো প্রতিবাদ করছেন? কি অবস্থা সেখানে? গালিব, চট্টগ্রাম বন্দরের জাহাজে ভেড়ার পর থেকে কন্টেনার ডেলিভারি পর্যন্ত বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে এবং এক্ষেত্রে প্রায় ৫৬টি সেবার বিপরীতে গত ১৪ই সেপ্টেম্বর মাশুল বাড়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ওই ১৪ সেপ্টেম্বরই প্রায় গড়ে ৪১% মাশুল বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে এই নিয়ে ব্যবসায়ীদের তীব্র বিরোধিতা এবং সমালোচনার মুখে গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে এক অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা এবং চট্টগ্রাম চেয়ারম্যান উপস্থিতিতেই মাশুকের যে নতুন যে মাশুল বাড়ানো হয়েছে সেটি কার্যকরের সময় ১ মাস পিছিয়ে দেওয়া হয় এবং যেটি আজ রাত ১২টার পর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এবং এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন আসলে বন্দর যে হারে মাশুল বাড়িয়েছে সেটি অগ্রহণযোগ্য এবং বর্তমানে যে দুঃসময় বা যে ক্রান্তিকাল তারা পার করছেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে শুল্কের খরচ বা যে বাড়তি শুল্ক তাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, সেই সঙ্গে বেসরকারি আইসিডিগুলো তাদের বিভিন্ন সেবার বিপরীতে ট্যারিফ বা চার্জ বাড়িয়েছে এবং বন্দরের এই মাশুল বাড়ানোর পর বিভিন্ন শিপিং কোম্পানিগুলো তাদের সারচার্জ আরোপ করছে তারা ইমার্জেন্সি কস্ট বা অতিরিক্ত খরচ হিসেবে। তো এই যে তাদের উপর বাড়তি চাপ, সেক্ষেত্রে তারা বলছেন যে প্রতিটি কন্টেনারে আমদানি রপ্তানি পণ্য পরিবহনের ক্ষেত্রে তাদেরকে গড়ে আসলে ১২ থেকে ১৪,০০০ টাকা বাড়তি দিতে হবে এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি চার্জ বেড়েছে আসলে টাগবোট সার্ভিসের ক্ষেত্রে এবং চট্টগ্রাম বন্দরে যেসব বিদেশি বা দেশি জাহাজে ভেড়ে সেগুলোকে বহির্নোঙরে থেকে চট্টগ্রাম বন্দরে জেটিতে নিয়ে আসে এবং জাহাজ ভেড়ানোর ক্ষেত্রে যে টাগবোটগুলো সার্ভিস দিয়ে থাকে যেখানে আগে টাগবোট চার্জ ছিল $৬৩২, সেটি ৪ গুণ বাড়িয়ে প্রায় $৩,৪৫০ করা হয়েছে। একইভাবে পাইলট চার্জও বাড়ানো হয়েছে। পাইলট চার্জ আগে ছিল যেখানে $৩৫৭, সেটি বর্তমানে করা হয়েছে প্রায় $৮০০ বেশি এবং গেন্ট্রি কেন চার্জ, কন্টেনার ওঠানো নামানো চার্জ, মুরিং চার্জ, হ্যাচ চার্জ, এই ধরনের যে সেবাগুলো আছে সব ক্ষেত্রেই কিন্তু গড়ে প্রায় 40 থেকে কোথাও 60% এবং কোথাও কিন্তু 200 থেকে 400% বা দ্বিগুণ বা 4 গুণ হারে মাশুল বাড়ানো হয়েছে। তারা বলছেন আসলে চট্টগ্রাম বন্দর যদিও দাবি করছে যে ২০০৮ সালে তারা 5টি খাতে চার্জ বাড়িয়েছিল, এর আগে 1986 সালের পর থেকে আর কোনো চার্জ বাড়ানো হয়নি। তবে তারা বলছেন যেহেতু বন্দর কর্তৃপক্ষ ডলারে সব মাশুল নিয়ে থাকে, তাই ডলারের দাম বাড়লেও কিন্তু তাদের বাড়তি মাশুল দিতে হয় এবং এই যে বাড়তি খরচের বোঝায় সেটি কিন্তু শেষ পর্যন্ত ভোক্তাদেরকেই বহন করতে হবে। তো গালিব, এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ। আজ থেকে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবা খাতে বর্ধিত মাশুল কার্যকর করেছে কর্তৃপক্ষ। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন হাজিরা শিউলি। চাঁদপুর শরীয়তপুর জেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীর বুকে সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সেতু কর্তৃপক্ষের দাবি ইতিমধ্যে শেষ হয়েছে ফিজিবিলিটি স্টাডির কাজ, কিন্তু বর্তমানে এই রুটে চলাচলকারী ফেরিগুলো ভুগছে যানবাহন সংকটে। মৎস্য গবেষক, ব্যবসায়ী ও জেলেরা বলছেন মেঘনায় অপরিকল্পিত সেতু নির্মাণে বিলুপ্ত হবে ইলিশ, হুমকিতে পড়বে শহর। জেলা প্রশাসক বলছেন সব দিককে বিবেচনা করে সেতু নির্মাণে নতুন করে সমীক্ষার কথা জানাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। আরও জানাচ্ছেন তালহা জোবায়ের। ইলিশের বাড়িখ্যাত চাঁদপুরের মেঘনা নদী, বিশেষ করে মা ইলিশের ডিম ছাড়া থেকে শুরু করে জাটকা বড় হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ অভয়াশ্রম এই মেঘনা। সারা দেশে ইলিশ উৎপাদনে বিশেষ ভূমিকা রাখে এই নদী। তবে নদীর উপর সেতু নির্মাণ হলে নষ্ট হবে ইলিশের অভয়াশ্রম, বলছেন জেলেরা।
ব্রিজ যদি হয় তাহলে এই নদীতে মা ইলিশ কোনো রক্ষা হবে না, মা ইলিশের ডিম এই নদীতে ছাড়লে টিকবে না। যদি গভীর পানি না হয় ইলিশ মাছ আসবে না, ডিমও পারবো না, আর এদিকে চর পড়ে গেলে সবকিছু বন্ধ হয়ে যাবে। আমরা মনে করি আসলে এই চাঁদপুর শরীয়তপুর রুটে যে ব্রিজটা করার পরিকল্পনা করছে সরকার, সেটা যদি গতানুগতিক পদ্ধতিতে করা হয় তাহলে আমাদের চাঁদপুরের মেঘনা নদী আর থাকবে না। ইলিশ উৎপাদনের পরিবেশ ঠিক রেখে সেতু নির্মাণ করা প্রয়োজন বলে মনে করছেন এই ইলিশ গবেষক। ইলিশ যেহেতু একটি পরিভ্রমণশীল স্বভাবের মাছ, সেহেতু তাদের চলাচলের পথে যদি কোনো ব্রিজ অথবা অনুরূপ কোনো স্থাপনা নির্মিত হয়, অর্থাৎ সামান্যতম বাধা পেলেও তাদের জীবন চলাচল এবং উৎপাদনে বিরূপ প্রভাব পড়তেই পারে। এদিকে চাঁদপুর শরীয়তপুর নৌ রুটে চলাচল করে 5টি ফেরি। বর্তমানে যানবাহন সংকটে প্রতিদিন চলাচল করছে 2টি ফেরি। একসময় এই ঘাটে যানবাহন পারাপারে চাপ থাকলেও পদ্মা সেতু নির্মাণের পর কমেছে চাপ। তাই মেঘনা নদীর উপর চাঁদপুর শরীয়তপুরকে সংযুক্ত করায় সেতু নির্মাণ তেমন লাভ হবে না বলে দাবি স্থানীয়দের। শরীয়তপুর রুটে এখন 5টি ফেরি চলাচলরত আছে, এর মধ্যে একটি বড় ফেরি আর 4টি ছোট ফেরি। আমরা এখন গাড়ি স্বল্পতার কারণে প্রতিদিন 2টি করে ফেরি রোস্টার করে চলাচল করতেছে। যে ব্রিজে যে পরিমাণ গাড়ি প্রয়োজন সেই পরিমাণ গাড়ি এখানে হবে আমার মনে হয় না। কর্তৃপক্ষ বলছে সম্ভাব্যতা যাচাইয়ে উঠে এসেছে সেতুটি যেমন পরিবেশ বান্ধব তেমনি অর্থনৈতিকভাবে লাভজনক। দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামতকে প্রাধান্য দিয়ে কম খরচে সেতুটি নির্মিত হবে। এটা যে ফিনান্সিয়াল এবং আপনার ইকোনমিক্যাল যে ইয়েটা ওনারা দিয়েছেন প্রতিবেদনটা, এটা দুইটাই খুব ভায়াবল, লাভজনক একটা প্রজেক্ট। এবং পাশাপাশি আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে পূর্বাঞ্চলের যে যোগাযোগ, এটাকে ঢাকা শহরকে হ্যাম্পার না করে এই যোগাযোগ স্থাপন হবে। তবে সেতু নির্মাণের সময় নদীর দিক পরিবর্তন হতে পারে বলে আশঙ্কা পরিবেশ বিজ্ঞানের এই শিক্ষকের। আর নতুন করে সম্ভাব্যতা যাচাইয়ের প্রয়োজন রয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। কোনো ব্রিজ করার ক্ষেত্রেই যা হয়, শুরুতেই কিছু নদীর 2 অংশে কিছু নদী শাসন করতে হয়। এতে করে নদীর যে স্বাভাবিক প্রবাহটা ছিল সেটা অনেকটাই সংকুচিত হয়ে আসবে। নদী শাসনের কারণে সংকুচিত হলে প্রবাহটা চেঞ্জ হবে। মেঘনা নদীতে কি পরিমাণ শাসন হবে, কি পরিমাণ মানুষের উপকৃত হবে, বা কি পরিমাণ পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে, নৌপথটা ক্ষতিগ্রস্ত হবে, বা ইলিশের কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে, এটা নিয়ে আরো একটা ভালো ফিজিবিলিটি স্টাডি হওয়া উচিত। অভয়াশ্রম ধ্বংস করে সেতু নির্মাণ হলে ইলিশের উৎপাদন হ্রাস পাবে সারা দেশে। তাই সেতু নির্মাণের আগে পুনরায় সমীক্ষার দাবি সচেতন মহলের। তালহা জুবাইর, এখন চাঁদপুর। আবারও এমপিও শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গ। চাকরি জাতীয়করণ, 20% বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দাবি ও পুলিশি হামলার প্রতিবাদে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি 3য় দিন গড়িয়েছে। একই দাবিতে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষকরা। সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন বাইজিদ সাদ। সাদ, আন্দোলনরত শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচি কখন শুরু হবে? আজ দ্বিতীয় দিনের মতো তাদের যে অবস্থান কর্মসূচি শহীদ মিনারে সেটি কিন্তু চলছে, পাশাপাশি কর্মবিরতি যেটি সেটিও কিন্তু দ্বিতীয় দিন চলছে। অর্থাৎ সারা বাংলাদেশে আজ 30,000-এরও বেশি এবং এই মুহূর্তে আসলে অনুযায়ী আমার মনে হয় আমাদের ভারতের সবাই যে কর্মসূচি রয়েছে এই কর্মসূচি শুরু হওয়ার আগে এই এলাকার জনগণের পরিণত হবে। কর্মচারীকে
প্রেস ক্লাবের সামনে তাদের এই যে আন্দোলন সেটির মাঝে পুলিশি হামলার প্রতিবাদে তারা শহীদ মিনারে 2 দিন ধরে অবস্থান করছেন এবং তাদের এই অবস্থান কর্মসূচির মাঝে কোনো সরকারি কোনো কর্তৃপক্ষ এসে তাদের কাছে খোঁজ নেয়নি এবং তাদের যে প্রক্রিয়া সেটি কোন পর্যায়ে আছে সেটিও কিন্তু তাদেরকে জানানো হয়নি, যেজন্য তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা একটি কর্মসূচি দিয়েছেন। সেটি হচ্ছে যদি আজ দুপুর 12টার মধ্যে তাদের যে দাবি রয়েছে এটি যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবেন। এখন পর্যন্ত 1.5 ঘন্টা সময়, তারা বলছে তার মধ্যে তাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা এখান থেকে অবস্থান কর্মসূচি শেষ করে শ্রেণীকক্ষে ফেরত যাবেন, শিক্ষার্থীদের শুরু করবেন। কিন্তু এখন পর্যন্ত আসলে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়নি। সেটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় বৈঠকে বসতে পারে এবং সেখান থেকে পারে বলে কিন্তু আমরা, তবে এখন পর্যন্ত আসলে তেমন কোনো বিশেষ আইনি, যদিও তাদের এই আন্দোলনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন এবং এরপরে বৃহত্তর কর্মসূচিও তারা দিবেন। সব শেষ। এমপি ও শিক্ষকদের আন্দোলনের সর্বশেষে জানাচ্ছিলেন বাইজিদ সাদ, সরাসরি যুক্ত ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। এখন গাজা উপত্যকা পুনর্গঠনের সময় মিশরের শান্তি সম্মেলনে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা শান্তি চুক্তি স্বাক্ষরের আগে সম্মেলনে দেওয়া ভাষণে আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করে ট্রাম্প আরও বলেন, যুদ্ধবিরতি কার্যকরের পরপরই গাজায় মানবিক সহায়তা বাড়ানো হয়েছে। এদিকে শান্তি চুক্তি কার্যকরে ভূমিকা রাখায় মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করেছেন বিশ্ব নেতারা, সাধুবাদ জানিয়েছে জাতিসংঘ। অন্যদিকে জীবিত 20 জিম্মিকে মুক্তি দেওয়ার পর মৃত 4 জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। চোখের পানিতে ভেসে যাচ্ছে মায়ের মুখ। পরম স্নেহে সন্তানকে আঁকড়ে ধরে আছেন পিতা। ভাইকে আলিঙ্গন করে কান্না ধরে রাখতে পারছে না ভাই। বাসের জানালা দিয়ে হাত বাড়িয়ে স্বজনের হাত স্পর্শ করছেন কেউ কেউ। এই দৃশ্যগুলো গাজার খান ইউনিসের। বন্দি দশা থেকে মুক্ত হয়ে এভাবেই আবেগে ভেসে গেছেন হতভাগ্য ফিলিস্তিনিরা। গেল সোমবার বিভিন্ন অপরাধে দণ্ডপ্রাপ্ত 250 বন্দিসহ 2023-এর অক্টোবরে যুদ্ধ শুরুর পর আটক প্রায় 2000 ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। 2 বছর পর স্বজনদের ফিরে পেয়ে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা। একই দিনে জীবিত 20 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। হস্তান্তর করা হয়েছে নিহত কয়েক জিম্মির মরদেহ। এদিকে ফিলিস্তিনে যখন পরিবারের সঙ্গে মিলিত হচ্ছেন মুক্তি পাওয়া বন্দীরা, তখন মিশরের শার্ম আল শেখ শহরে জড়ো হয়ে গাজায় দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার সমাধান সূত্র খুঁজেছেন বিশ্বনেতারা। স্বাক্ষর করেছেন গাজা শান্তি চুক্তিতে। যদিও মিশরের এই শান্তি সম্মেলনে সবার নজর ছিল অনুষ্ঠানের কো-চেয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাগত বক্তব্যে। এদিন আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, গাজা চুক্তির মাধ্যমে আবারও শান্তি ফিরবে মধ্যপ্রাচ্যে। আশ্বস্ত করেন, এই চুক্তির ফলে গাজা উপত্যকা পুনর্গঠনের পথ আরও সুগম হয়েছে। But the momentous breakthrough that we're here to celebrate tonight is more than the end of the war in Gaza. It's with God's help, it'll be the new beginning for an entire beautiful Middle East. From this moment forward, we can build a region that's strong and stable and prosperous and united in rejecting the path of terror. গাজায় শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগ ও তৎপরতার প্রশংসা করেছে আন্তর্জাতিক সম্প্রদায় ও মিশর সম্মেলনে উপস্থিত বিশ্বনেতারা। ট্রাম্পকে সাধুবাদ জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনও। মিশরের এই শান্তি সম্মেলন গাজার সংকট সমাধানে অন্যতম প্রধান মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মনে করেন, যুদ্ধবিরতি কার্যকরের পদক্ষেপ নিয়ে কয়েক মিলিয়ন মানুষের প্রাণ বাঁচিয়েছেন ট্রাম্প। মিশরের এই সম্মেলন ও গাজা শান্তি চুক্তি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে জাতিসংঘ। তবে বর্তমান প্রেক্ষাপটে গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে সংস্থাটি। গাজায় সরবরাহের জন্য 1,90,000 টন খাবার মজুত করে রেখেছে তারা। পাশাপাশি জাতিসংঘের উদ্যোগে সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে যুদ্ধবিধ্বস্ত উপত্যকায়।
অন্যদিকে যুদ্ধবিরতিতে সম্মত হয়ে জিম্মিদের ফিরিয়ে আনলেও নিজ দেশে এখনও চাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার কট্টর ডানপন্থী নেতাদের অনেকেই চাননি গাজায় অভিযান বন্ধ করুক ইসরায়েল। আবার যুদ্ধের কারণে বারবার পিছিয়ে যাওয়া দুর্নীতির মামলা নিয়ে ভাবতে হচ্ছে নেতানিয়াহুকে। যদিও এসব মামলা থেকে নেতানিয়াহুকে নিষ্কৃতি দিতে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগকে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সমর্থকরা একে স্বাগত জানালেও সমালোচকদের দাবি এতে করে প্রশ্নবিদ্ধ হবে দেশটির বিচার ব্যবস্থা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ভূমিকা রাখতে পারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার মিশরে শান্তি সম্মেলন শেষে হোয়াইট হাউসে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানান রুশ নেতৃত্বের কাছে দারুণ গ্রহণযোগ্যতা রয়েছে এরদোয়ানের, তারা তাকে সম্মান করে। রয়টার্স জানায় গেল সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন এরদোয়ান। সেখানে ইউক্রেন যুদ্ধের ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন তুর্কি প্রেসিডেন্ট। এদিকে শুক্রবার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবারে খেলার খবর। এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে হংকং চায়নার ঘরের মাঠে খেলতে নামছে বাংলাদেশ। জিতলে টিকে থাকবে হামজা জামালদের এশিয়ান কাপ খেলার সম্ভাবনা, আর হারলেই আনুষ্ঠানিকভাবে ছিটকে যেতে হবে। হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়। ঘরের মাঠে হারের পর কতটা প্রস্তুত লাল সবুজরা, তাই জানাচ্ছেন রেজাউল করিম। 50,000 দর্শক ধারণ ক্ষমতার মাঠ কাইতাকে স্পোর্টস পার্ক প্রস্তুত। সাথে প্রস্তুত হংকং, চায়না ও বাংলাদেশ। জিততে না পারলেও জাতীয় স্টেডিয়ামের প্রথম লেগে 7 গোলের পিকচার পারফেক্ট ম্যাচ দেখে তৃপ্ত বাংলাদেশের সমর্থকরা। চিন্তায় ছিলেন হংকংয়ের ভক্তরাও। হংকংয়ের বেশ কিছু সংবাদ মাধ্যম বলছে এই ম্যাচকে ঘিরে 50,000-এর একটি টিকিটও অবিকৃত নেই। দেশটির ভক্তরাও মানেন হামজা চৌধুরীরা ঘরের মাঠে তাদের সাথে লড়াইটা জমিয়ে তুলবেন বেশ। তবে বাংলাদেশের প্রথম কাজটা করতে হবে হেড কোচ হ্যাভিয়ার কাবরেরাকেই। সেরা একাদশ বাছাই থেকে শুরু করে ঠিক সময়ে পরিবর্তন পাল্টে দিতে পারে লাল সবুজদের খেলার চিত্র। শেষ ম্যাচের বিবেচনায় এই ম্যাচে অন্তত জামাল ভুঁইয়াকে একাদশে না রাখার দুঃসাহস দেখাবেন না কাবরেরা। সাথে জায়ানের দুরন্ত শেষ মুহূর্তের চিত্র তাকে এই ম্যাচে শুরু করানোর সম্ভাবনা বাড়াবে। ফাহমিদুল ইসলাম শুরুর একাদশে না থাকলেও তাকে নিয়ে বিশেষ পরিকল্পনা থাকবে দলের, তা বলাই যায়। দলের হয়ে বিশেষ ভূমিকায় থাকবেন সমিত সোম। শেষ ম্যাচে ইনজুরির শঙ্কা থাকায় কাবরেরা তাকে কম সময় দিয়েছেন। তবে এই ম্যাচে সোমকে নিয়ে পুরো 90 মিনিটের হিসেব থাকবে এই স্প্যানিশের ঘড়িতে। শেষ ম্যাচে বেশ কিছু ভুল থাকলেও রাকিবের গতি মুগ্ধ করেছে সবাইকে। এই ম্যাচেও শুরুর একাদশে থাকার সম্ভাবনা আছে তার। সাথে গোল পাওয়া ওয়ান্ডার বয় মুরসালিনও থাকবেন শুরুর একাদশেই। ডিফেন্ডিংয়ে বাজে পারফর্মের কারণে অন্তত শুরুর একাদশে রাখা যাচ্ছে না সাদউদ্দিনকে। তবে সহোদর তাজউদ্দিন টিকে যেতে পারেন এ যাত্রায়। সাথে থাকবেন তারিক কাজীও। অবধারিতভাবেই পুরো সময়টা খেলে সামনে থেকে নেতৃত্ব দেবেন হামজা চৌধুরী। শেষ কয়েক ম্যাচে গোলকিপিংয়ে চোখে পড়ার মতো ভুল করেছেন মিতুল মার্মা। তাই এই ম্যাচে তার উপর আস্থা রাখবেন কিনা কাবরেরা তা নিয়ে আছে সন্দেহ। সেক্ষেত্রে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপে ভালো পারফর্ম করার পুরস্কার হিসেবে একাদশে থাকতে পারেন শ্রাবণ। এশিয়া কাপের মঞ্চে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই হামজা জামালদের। যে আশা নিয়ে দেশ ছেড়েছে বাংলাদেশ দল তা বাস্তব করে ফিরুক, এটাই প্রত্যাশা ভক্তদের। রেজাউল করিম, এখন বাণিজ্যের শিরোনামগুলো আরো একবার। শীতের আগে এই রাজধানীর বাসা, বাড়ি ও শিল্পে তীব্র গ্যাস সংকট। এলপিজির বাজার বাড়াতে পরিকল্পিতভাবে গ্রাহককে বঞ্চিত করার অভিযোগ। জুলাই সনদের চূড়ান্ত কপি আজ পাঠানো হচ্ছে দলগুলোকে। সবাই স্বাক্ষর করবে কিনা এখনো নিশ্চিত নয়। চাকরি জাতীয়করণ ও পুলিশি হামলার প্রতিবাদে আজ এমপি ও শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচি। সারা দেশে কর্মবিরতিতে বন্ধ ক্লাস, পরীক্ষা। রাজধানীর কলা বাগানে ফ্রিজ থেকে গৃহিণীর লাশ উদ্ধার। দাম্পত্য কলহের জেরে হত্যাকাণ্ড, অভিযুক্ত স্বামী পলাতক। এবং 3 যুগ পর কাল চাকসু নির্বাচন, ভোট আয়োজনে চলছে প্রস্তুতি। প্রচারের শেষ দিনে রাকসুতে আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল ও শিবিরের।
এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।